হাঁপিয়ে উঠেছে এখন। আজ সকালটা ছিল একদম স্বাভাবিক। মাহাত নাস্তা শেষ করে দ্রুত কাজের প্রস্তুতি নিচ্ছিল। ব্যবসার কাছে প্রতিদিন সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়ে ও। আজ তার ব্যতিক্রম হয়নি, কিন্তু খান বাড়ির পরিবেশ যে কিছুক্ষণের মধ্যে এক অদ্ভুত ঘটনার উত্তপ্ত হয়ে উঠবে, যা মাহাত বেচারা কল্পনাও করতে পারেনি। কিছুক্ষণের মধ্যে এক ধরনের বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। সত্যিকারের কোনো বোমা নয়, কিন্তু মাহাতের ব্যক্তিগত জীবনে যে ধাক্কা আসতে চলেছে সেটা তার চেয়ে কম কিছু না। মাহাত তখনও নিজের কফির কাপে চুমুক দিয়ে সবেমাত্র কাগজপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল। এমন সময় বাড়ির হলঘর থেকে আকাশের চিৎকার শোনা গেল। একটা ঝামেলার পূর্বাভাস টের পেতেই মাহাত সেদিকে চলতে শুরু করলো, অতি তাড়াহুড়ো লক্ষণীয় তার চলন ভঙ্গিতে, চিন্তিত ও কৌতূহল দৃষ্টি। শুনুন শুনুন, সবাই শুনুন, আজ অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। মাহাত ভাইয়ের নামে একটা চিঠি এসেছে। ঘরের সবাই মাত্রই নাস্তা সেরে উঠেছিল। বাড়ির গৃহিণীরা যার যার কাজে ব্যস্ত। সিরাজুল সাহেবও মাত্র খবরের কাগজ হাতে নেয়, পড়বে বলে। তমতেই আকাশের চিৎকারে সকলের চাহনি নড়ে উঠল। হাতের চলন বন্ধ হয়ে যাওয়ায় সেখানে জড়ো হলো কৌতূহল। সিরাজুল সাহেব বেজায় বিরক্ত হন আকাশের ছেলে মানুষের উপরে। এই ছেলেটা আর বড় হলো না, মাঝে মাঝেই মনে হয় এটা পদ্মর থেকেও ছোট। তিনি ভারী অপ্রসন্ন গলায় বললেন, এতে এত হইচই করার কি আছে? যার চিঠি তাকে দিয়ে দিলেই তো হয়, ঝামেলা শেষ। তাছাড়া এই যুগে ফোন রাখতে চিঠি পাঠানো কোনো ব্যাককেল মনে হয় অফিসের কোনো জরুরি নোটিশ বা কাগজ হবে। চাচা যান, চিঠি এসেছে মাহাত ভাইয়ের নামে। এই চিঠি কোনো ব্যবসায়ী কাগজপত্র বা কোনো বিলের নোটিশ নয়। তাহলে সিরাজুল সাহেব ভ্রুকুটি কুঞ্চিত হলো। আরে এটা প্রেমপত্র। মাহাত প্রথমে ঠিক বুঝতে পারল না কি বলল এই ছেলে। প্রেমপত্র তার নামে? এটা কেমন রসিকতা! কিন্তু পর মুহূর্তেই সে আকাশের হাতে সত্যিকারের একটি খাম দেখতে পেল। সুন্দর পরিচ্ছন্ন হস্তাক্ষরে লেখা চিঠির খামটা আকাশ মেলে ধরেছে, যেন একটা পুরস্কার জিততে পেরেছে। বাড়ির সকলে অবাক হয়ে তাকিয়ে রইল খান পরিবারের দায়িত্বশীল বড় ছেলে, যার সারা দিন কাটে কেবল ব্যবসা আর পরিবারের দায়িত্ব সামলাতে। তার নামে প্রেমপত্র, তা আবার এই বয়সে! তাও কি বিশ্বাস করতে হবে তাদের? যার পরনায় অবাক হলো সিরাজুল। তার কৌতূহল চোখজোড়া আরো বেশি প্রসারিত হলো। মাহাত বুঝতে পারল বিপদ আসন্ন। সে দ্রুত চিঠিটা কেড়ে নেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু মাহাত কিছু বুঝে ওঠার আগেই আকাশ খামের সিল খুলে চিঠিটা বের করলো। চোখ বড় বড় করে নাটকীয় ভঙ্গিতে গলা চড়িয়ে সে রিডিং পড়ার মতো করে পড়তে শুরু করে দিল সবার সম্মুখে। প্রিয় মাহাত, আমি জানি তুমি খুব ব্যস্ত মানুষ। কাজ আর দায়িত্বের মধ্যে তোমার কিছু দেখার সময় নেই, কিন্তু কেবল আমার শয়নে স্বপনে শুধু যে তোমারই বসবাস, তাই ভাবলাম এটা অন্তত তোমাকে জানানো প্রয়োজন। নয়তো পরবর্তীতে তুমি আমাকে দোষ দিতে আসবে। আমি আগে কেন তোমাকে মনের কথা বললাম না, তাই ভাবলাম একবার অন্তত তোমাকে জানাই। মাহাত থমকে দাঁড়ালো। এটা কি হচ্ছে? আকাশ কিভাবে তার চিঠি এভাবে সবার সামনে পড়ে ফেলছে? একটা মানুষের প্রাইভেসি বলে কিছু তো আছে। আকাশ, চুপ কর। মাহাত রাগে গর্জে উঠল। আকাশের বুকে আজ অসীম সাহস। এমন ঘটনা বিরল এই খান বাড়ির জন্য। তাই আজ আর কোনো থামাথামি নেই, বরং ততক্ষণে আকাশ আরো কয়েক লাইন পড়ে ফেলেছে। আমি জানি তুমি কখনো এসব নিয়ে ভাবার সময় পাও না, কিন্তু তাও আমি তোমাকে বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি মাহাত। অনেক বলতে গেলে অনেক অনেক। বাড়ির পরিবেশ তখনও থমথমে। কেউ হাসলো না, কেউ কিছু বলল না। সবাই অবাক হয়ে শূন্য, শুধু মাহাত ছাড়া। এটা তাদের কাছে কোনো আশ্চর্য বিষয় ছাড়া কিছুই ছিল না। এদিকে মাহাতের রাগ যেন মাত্রা ছাড়িয়ে গেল। মাথার ভেতরে রক্ত চড়তে শুরু করলো। সে এভাবে পরিবারের সামনে কোনোদিনও এতটা বিব্রত হয়নি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সে কখনো কথা বলে না, রসিকতার কোনো জায়গা দেয় না। আর আজ এই চিঠির জন্য তাকে সবাই নিয়ে হয়তো মনে মনে কি না কি ভাবছে। চিঠিটা দে আকাশ। কিন্তু আকাশ শুনেছে বলে মনে হলো না। তখন সে পড়ছে, যদি আমাকে কখনো উপলব্ধি করো, অন্তত একবার ভেবে দেখো। এবার মাহাত আর দেরি করলো না। এক লাফে গিয়ে আকাশের হাত থেকে চিঠিটা নিয়ে নিল। তার দৃষ্টিতে প্রবল অস্বস্তি, রাগে মুখ শক্ত হয়ে গেছে। বাড়ির সবাই তখন অবাক হয়ে তাকিয়ে রইল। তাদের মুখ দেখে এখন যে কেউ বলে দিবে ঘটনাটা এখনো তাদের বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না।
কেমন অদ্ভুত চাহনি সবার, কিন্তু মাহাত কারো মুখের দিকে তাকালো না। শক্ত হাতে চিঠিটা ভাঁজ করে নিজের রুমের দিকে চলে গেল। কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, সেটার খোঁজ তাকে পেতেই হবে। আর যেই হোক, এই দুঃসাহসের মাসুল তাকে দিতে হবে। একটা ব্যাপার স্পষ্ট, আজকের এই অপমান সে কোনোদিনও ভুলবে না। এদিকে পদ্ম যখন বাসায় ঢুকলো তখনও মাথায় অন্য চিন্তা ছিল। দুপুরের ক্লান্তি নিয়ে দরজার কাছে পৌঁছাতেই নহর এসে সামনে দাঁড়ালো। সে ছিল প্রচণ্ড উত্তেজিত, মুখে অদ্ভুত এক রহস্যময় অভিব্যক্তি। পদ্ম ঠিক বুঝতে পারলো না, তবে নহরের মুখের দিকে তাকিয়ে মনে হলো আজও বাড়িতে কিছু একটা ঘটেছে। কি হলো, এভাবে হাসছো কেন? পদ্ম অবাক হয়ে জিজ্ঞেস করলো। নহর চোখ শুরু করলো, তারপর মুখে রহস্যময় এক হাসি এনে বলল, একটা বিশাল কাণ্ড ঘটে গেছে আজ বাড়িতে, তুই শুনলে অবাক হবি। পদ্ম শান্ত ভঙ্গিতে বলল, কি হয়েছে আবার? আকাশ ভাই কি বউ নিয়ে এসেছে, নাকি ওই মেয়ের জাফরকে কেউ আবার গাড়ির নিচে ঢুকে দিয়েছে? ঠুকলে ঠুকুক, আগে থেকে বলে দিচ্ছি আপু, আকাশ ভাইয়ের ভাগের সম্পত্তি কিন্তু তুমি আর আমি ভাগ করে নিব। আরে না, এটা কোনো অবাক করা বিষয় হলো? ওই হাদারাম কোনো একদিন রাস্তা থেকে কাউকে না কাউকে ধরে নিয়ে এসে বলবে বিয়ে করেছি, এটা তো কমন বিষয়। আর ও মরলেও বা আমাদের কে ওর ভাগের কানা পয়সাও দেবে না, মিলিয়ে রাখ। তাহলে আনকমন কি হলো বাড়িতে, খুলে বলো তো। নহরা দেরি না করে ফিসফিস করে বলল, মাহাত ভাইয়ের নামে একটা প্রেমপত্র এসেছে। নহর ওর মুখের পরিবর্তন লক্ষ্য করছিল, কিন্তু কিছু বলল না, শুধু বলে চলল, চিঠিটা কে পাঠিয়েছে কেউ জানে না, এমনকি মাহাত ভাইয়াও না। কিন্তু আকাশ ভাইয়া সেটা বাড়ির সবার সামনে পড়ে শোনানোর পর থেকে মাহাত ভাইয়া প্রচণ্ড রেগে আছে। বলেছে এই যে এটা লিখে থাকুক তার রক্ষা নেই, আজ না হয় কাল তাকে খুঁজে বের করবেই নাকি। এবার পদ্মর বুকের ভেতরে যেন কিছু একটা ধাক্কা দিল। ভয়ে হাত পা কেমন হঠাৎই কাঁপন হলো। অবাধ ঝর্ণা ধারার মতো তার শরীরে রঞ্জে রঞ্জে এক উষ্ণ ভয় তত্তর করে ছড়িয়ে পড়ল। জবাব করল না পদ্ম। এক গভীর নিস্তব্ধতা গ্রাস করে নিল ওকে। উদাসীন চোখে চেয়ে রইল ঘরের কোনো এক অংশে। নহর ওর দিকেই তাকিয়েছিল, এবার একটু এগিয়ে এসে চোখে চোখ রেখে বলল, আচ্ছা, তুই কি জানিস মাহাত ভাইয়ার হঠাৎ উদ্ভট হওয়ার এই প্রেমিকার সম্পর্কে? পদ্ম এখনো চুপ, একটুও নড়ল না। নহর ভ্রু কুচকালো। কিরে চুপ করে আছিস কেন, বোবা ধরছে? বোনের কপটরাকে তেরছা হাসলো পদ্ম। চট করেই নিজেকে সামলে বলল, আরে আমি জানবো কি করে? ও কি আমার দুঃসম্পর্কের কোনো জাতিগোষ্ঠী নাকি? কে লিখেছে, কেন লিখেছে, ওটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে তোর মুখে এত শুকনো লাগছে কেন? নহর সরাসরি প্রশ্ন ছুড়ে দিল। পদ্ম হালকা হেসে জবাবে বলল, তুমিও না আপু, কত শত প্রশ্ন করো যেন আমি মাহাত ভাইয়ের আসামি। শুকনো লাগছে কারণ আজ একটু বেশি ক্লান্ত আমি, তাই এখন আমাকে আগে ফ্রেশ হতে দাও, তারপর এই ব্যাপার নিয়ে আমরা না হয় পরে কথা বলবো। এই বলে পদ্ম দ্রুত নিজের ঘরের দিকে পা বাড়ল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঠেস করে দাঁড়িয়ে থাকলো বেশ কিছুক্ষণ। বুকের ভেতরে এখনো কেমন ধকধক করছে, যেন শ্বাস আটকে মরে যাবে। ও জানালার দিকে একবার তাকালো। বাইরের রোদ নরম হয়ে এসেছে, কিন্তু তার মনে অস্বস্তির ঝড় বইছে এখনো। মাহাত ভাই যদি সত্যি জানতে পারেন তখন? ভাবনাটা মাথায় আসতেও চোখ বন্ধ করে ফেলল পদ্ম। তারপর ধীর পায়ে বিছানার পাশে এসে বসলো। আঙ্গুলগুলো শক্ত হয়ে চাদর খামচে ধরেছিল। মনে হচ্ছিল কোনোভাবে সময় থামিয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু তা কি সম্ভব? মাহাত ভাই যদি সত্যি খুঁজতে শুরু করে, ওকে, যদি সত্যটা জানতে পারে তাহলে কি হবে? পদ্ম ভাবতে পারলো না পরেরটা। ওর গলার কাছে আবারও শুকনো লাগলো। হঠাৎই পদ্মর খুব তৃষ্ণা পাচ্ছে, কিন্তু পানি খেতে ইচ্ছে করছে না। তাহলে এটা কিসের তৃষ্ণা? এক মুহূর্তের জন্য মনে হলো সব স্বীকার করে নেয়, বলেই দেয় সত্যিটা। কিন্তু পর মুহূর্তেই বুঝলো সেটা করলে কি হতে পারে। মাহাত ভাই রেগে গেলে কি করতে পারে সেটাও খুব ভালো করেই সে জানে। না, এটা সে কিছুতেই জানতে দিতে পারে না। নিজেকে শক্ত করে পদ্ম ফিসফিস করে বলল, না, কিছুই জানবে না, কেউ জানবে না যতদিন না আমি জানবো। ওকে হার মানলে চলবে না। রূপ ঠিকই বলে, ভয় পেলে কিছু সম্ভব নয়, কিন্তু ভয় না পেলেও তো সাবধান থাকতে হবে।
পদ্ম জানে সামনের পথ সহজ না। ওর আপন মানুষগুলো এক এক করে ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু পদ্ম মাহাতকে হারাতে পারবে না। মাহাত কেবল ওর, জানে এটা ওর অসাধ্য চাওয়া, কিন্তু পদ্ম তার এই অসাধ্য চাওয়া পূরণ করে অসীম কাহিনী গড়বে। ও চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল, ধীরে ধীরে বুকের ধুকপুকানি স্বাভাবিক করার চেষ্টা করলো। ওকে এখন শান্ত থাকতে হবে, পরিষ্কারভাবে ভাবতে হবে, আতঙ্কের জায়গায় ধৈর্য আনতে হবে। ও অনেকবার মনে মনে বলে, কেউ কিছু জানবে না। পদ্ম উঠে দাঁড়ালো। ওর চেহারার রং এক মুহূর্তে উড়ে গিয়েও আবার স্বাভাবিক হয়ে গেল। বিহেভ এমন যেন এসব নিয়ে এত ভাবার খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ওর মন চঞ্চল হয়ে উঠেছে, কিন্তু ও সেটাকে নিয়ন্ত্রণে রাখলো। গতি বদলানোর দরকার। পদ্ম আয়নার সামনে গিয়ে নিজের মুখের দিকে তাকালো। চোখের তলায় হালকা ক্লান্তির ছাপ, কিন্তু তাতেও একরকম দৃঢ়তা ফুটে উঠেছে। দেরি না করে ও দ্রুত ফ্রেশ হতে চলে গেল। ঠান্ডা পানির ছিটা গালে দিতেই যেন মনের সকল ভার একটু একটু করে হালকা হতে শুরু করলো। মাথাটা পরিষ্কার করার চেষ্টা করলো। এখনো অনেক পথ বাকি, অনেক বাধা পার হতে হবে ওকে। একটা ভুল সিদ্ধান্ত আর সব শেষ হয়ে যেতে পারে। নিজেকে শক্ত করতে হবে, কেউ কিছু জানবে না, আবারও বলল। তারপর ধীর পায়ে ঘরে ফিরে এলো। আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়লো। আজ আর কিছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু ঘুম আসবে কিনা সেটাও সে জানে না। মাহাত আজ অন্য দিনের চেয়ে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। দিনের কাজ শেষ করে ক্লান্ত ছিল ঠিকই, তবে আজ মনে একটা অদ্ভুত স্বস্তি ছিল, যেন একটু বিশ্রাম পাবে। কিন্তু দরজার পা রাখতেই ওর মনে খটকা লাগলো। বাড়ির পরিবেশও আজ একটু বেশি শান্ত, যেন কিছু অনুপস্থিত, যেন কোথাও একটা শূন্যতা তৈরি হয়েছে। আশপাশ তাকিয়ে মাহাত কাউকে খোঁজার চেষ্টা করলো গোপনে, অথচ ড্রয়িং রুম ফাঁকা, কারো কোনো চাঞ্চল্যতা নেই। ওর চঞ্চল রানীও তো অনুপস্থিত। গেল কোথায় পাগলিটা? পদ্ম আজ এখনো আসেনি? সাধারণত মাহাত বাড়ি ঢোকার আগেই পদ্ম অপেক্ষায় থাকে, কখনো দরজার কাছে, কখনো বারান্দায় দাঁড়িয়ে, কখনো বা লাফাতে লাফাতে ছুটে আসে। কোনোদিন দেরি হলেও কয়েক মুহূর্তের মধ্যেই হাজির হয়। হাজারো গল্প নেই, অথচ আজ কোথাও নেই। এক মুহূর্তেই চিন্তা মাথায় ভর করলো। মেয়েটার শরীর খারাপ নয় তো? কোনো সমস্যা হয়েছে না তো? অজানা এক দুশ্চিন্তা ওর মনে চেপে ধরলো। এক মুহূর্ত আর দেরি না করে মাহাত সোজা নিজের ঘরে চলে গেল। দ্রুত ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে বেরিয়ে এলো। তারপর সোজা পদ্মর ঘরের দিকে এগোলো। মেয়েটাকে একবার চোখে না দেখলে মনে শান্তি আসবে না। মাহাত ঘরে ঢুকেই অবাক হলো। আজ পুরো ঘর অন্ধকার। এটা তো স্বাভাবিক নয়। সাধারণত পদ্ম এই সময় পড়তে বসে কিংবা কিছু না কিছু একটা নিয়ে ব্যস্তই থাকে, কিন্তু আজ ও ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেয়ালে থাকা সুইচ চাপলো। হালকা আলোয় ঘরটা স্পষ্ট হলো, আর মাহাত এক মুহূর্ত থমকে গেল। পদ্ম বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ঘুম বলে ঠিক বোঝায় না, যেন গভীর কোনো ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে আছে। মেয়েটার এমন অবস্থা দেখে মাহাদের কেমন একটা অস্বস্তি হলো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার কথা তো নয়। পদ্ম তো চঞ্চল মেয়ে, রাত জাগতে অভ্যস্ত, তাহলে আজ এমন কেন? মাহাত ধীরে ধীরে এগিয়ে গিয়ে পদ্মর এলোমেলো হয়ে যাওয়া চাদরটা ঠিক করলো। তারপর কি মনে করে মেয়েটার মাথার পাশে বসে রইল কিছুক্ষণ। আলতো করে মাথার চুলে সরিয়ে দেখলো পদ্মর মুখটা ক্লান্ত লাগছে। এই কয়েকদিন ধরে মাহাত লক্ষ্য করছিল পদ্ম আগের মতো আর নেই। ওর সেই চিরচেনা উচ্ছ্বাস কোথায় যেন হারিয়ে গেছে। আগের মতো আর চারপাশ ঘিরে থাকে না, আগের মতো খুশিতে ছুটে আসে না, যেন কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে ওদের মধ্যে। কিন্তু কেন? মাহাত গভীরভাবে ভাবতে থাকলো। হঠাৎই চোখ এলো পাশের টেবিলের দিকে। সেখানে একটা ছোট্ট ডায়েরি রাখা। ডায়েরি? পদ্ম ডায়েরি লেখে। কবে থেকে? মাহাত জানতো না তো। ও কিছুটা অবাক হয়ে এগিয়ে গেল। ডায়েরিটা খুলতেই প্রথমে যে লাইনটা পড়লো সেটা ওকে থমকে দিল। আমি তাকে অনেক ভালোবাসি। এক মুহূর্তের জন্য মাথায় ঝড় বয়ে গেল মাহাদের। পদ্ম ভালোবাসে? কিন্তু কাকে? কোনো বিশেষ মানুষ, নাকি এটা শুধুই সাধারণ অনুভূতি? মাহাদের মনে আবারও সন্দেহের দানা বাঁধতে শুরু করলো। পদ্ম কি কোনো ভুল পথে চলে যাচ্ছে? যদি কিছু হয়ে থাকে তাহলে সে কেন জানতে পারলো না? এত কাছের মানুষেও ও কোথায় কিভাবে ভাগ রেখে ফেলেছে? মাহাত ডায়েরিটা শক্ত করে ধরলো। ওর মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার কোনো উত্তর ওর কাছে আপাতত নেই। মাহাত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। চুপচাপ ডায়েরিটা রেখে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিছু একটা ভাবতে হবে। পদ্ম জীবনে ওর অজান্তেই কি চলছে তা ওকে জানতেই হবে। একদিন ধরে মেয়েটাকে ও সব কিছু থেকে আগলে রেখেছে, অথচ আজ মনে হচ্ছে ওর অনেক কিছুই অজানা রয়ে গেছে। এমন কিছু কি ঘটেছে যা পদ্ম ওর কাছ থেকে লুকাচ্ছে? মাহাত নিজের ঘরে চলে গেল, কিন্তু মনের মধ্যে হাজারো প্রশ্ন জমাট বাঁধতে থাকলো। মাহাত দরজা বন্ধ করতেই পদ্ম ধীরে ধীরে চোখ খুলল। ও জানতো মাহাত আসবেই, ওকে দেখতে আসবে, কারণ মাহাত কখনোই ওকে অবহেলা করে না। কিন্তু আজ ও মাহাদের সামনে পড়তে চাইছিল না। মুখোমুখি হলে হয়তো সবকিছু ওর চোখে ধরা পড়ে যেত।
আজকের ঘটনার পর ওর ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছে, কিছু একটা বদলে গেছে, আর সেটাও নিজেও টের পাচ্ছে। পদ্ম গভীর শ্বাস নিল। ও জানে ওর ভীত মন মাঝে মাঝে সবকিছু প্রকাশ করে ফেলে, তাই আজ ঘুমের ভান ধরেই পড়েছিল, যাতে কোনো প্রশ্নের মুখোমুখি না হতে হয়। কিন্তু কতদিন এভাবে লুকিয়ে থাকা সম্ভব? পদ্ম চোখ বন্ধ করলো। আজ রাতটা কেন জানি খুবই দীর্ঘ মনে হচ্ছে ওর। মানুষের স্বভাবই এমন, সে চায় সীমার বাইরে যেতে, চায় অজানাকে জানতে, অজানাকে চিনতে। এই জানার আগ্রহ আর মনে জমে থাকা কৌতূহল নিয়েই মানুষ ছুটে চলে দেশ থেকে দেশ, পাহাড় থেকে সমুদ্র, কখনো বনভোজন বা কখনো শিক্ষা সফরের ছুতোয়। বনভোজন কিংবা শিক্ষা সফর, এই শব্দগুলোতেই লুকিয়ে থাকে এক অনন্ত উচ্ছ্বাস, একরাশ স্বপ্ন আর কিছু নিঃশব্দ হাসি। এটি কেবল আনন্দের উৎস নয়, শারীরিক ও মানসিকভাবেও বিশেষ প্রভাব ফেলে। শহরের গতানুগতিক জীবনের একঘেয়ে লাগছিল, তাই ছাত্রছাত্রীদের শিক্ষা সফরের আয়োজন করা হলো বিদ্যালয় থেকে। ছাত্রছাত্রীদের মাঝে এই সংবাদ পৌঁছে গেলে তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। পদ্মর মনি আজ কেমন অদ্ভুত এক আনন্দে দুলছে। স্কুল থেকে 3 দিনের শিক্ষা ভ্রমণের আয়োজন করা হয়েছে এবং এবারও সত্যিই যেতে চায়। এতদিন কখনো কোনো স্কুল প্রোগ্রামে অংশ নেওয়া হয়নি ওর, কখনো সুযোগও হয়নি বা কখনো আবার সময় পরিস্থিতি ছিল না ওর পক্ষে। কিন্তু এবার যেন সব কিছুই ঠিকঠাক, বন্ধুরাও যাচ্ছে, শিক্ষকরাও দিচ্ছেন উৎসাহ, এমনকি গন্তব্যস্থলটিও নাকি অপূর্ব সুন্দর। এই প্রথমবার পদ্মর মনে একরকম রোমাঞ্চ কাজ করছে। ভেতরে ভেতরে ও একটা নতুন স্বাধীনতার স্বাদ অনুভব করতে পারছে। এখন থেকেই নিজেকে ভাবছে সেই সব ছবির মেয়েগুলোর মতো, যারা একা একা পাহাড় ছুঁয়ে আসে, নদীর ধারে বসে হেসে ওঠে। কিন্তু সেই খুশি ঠিক মাঝখানে এসে দাঁড়ায় এক অদৃশ্য দেয়াল, মাহাত। ও একেবারেই রাজি না পদ্মকে এত দূর, তাও আবার 3 দিনের জন্য একা ছেড়ে দেওয়ার কথাও কল্পনাও করতে পারে না। মাহাত সবসময় একটু বেশি হিসেবে, একটু বেশি দায়িত্ববান। ওর কাছে ভালোবাসা মানে সবসময় নিরাপত্তা নিশ্চিত করা। ও জানে পদ্ম সাহসী, তবুও ওর চোখে এই দুনিয়া এখনো পদ্মর জন্য যথেষ্ট নিরাপদ বলে মনে হয়ে ওঠেনি। পদ্ম বোঝে মাহাতের দুশ্চিন্তা, তবুও ভেতরের সেই ছোট্ট উড়াল পাখিটি এবার সত্যি একটু ডানা মেলতে চায় মুক্ত আকাশে। পদ্ম অনেক বোঝানোর চেষ্টা করে মাহাতকে, বন্ধুরা থাকবে, শিক্ষক থাকবে, স্কুলের পুরো আয়োজন অত্যন্ত নিরাপদ। তবুও মাহাত অনড়। ও বলে, তুই এত দূর একা যাবি? যদি কিছু হয় আমি থাকবো না তোকে দেখতে। পদ্মর মন খারাপ হয়ে যায়। ও জানে মাহাত ভাই ওর ভালো চায়, কিন্তু এই একবার যদি যেতে পারত। বন্ধুদের সঙ্গে একসাথে হাঁটা, বাসে বসে জানালার পাশে মুখ রাখা, পাহাড় দেখা কিংবা নদীর ধারে ধারে হেঁটে চলা, বলতে গেলে বন্ধুদের সাথে একটুখানি হাসি, নতুন কিছু দেখা, মনটা একটু হালকা করা, এইটুকুই তো ওর চাওয়া। তাই তো সে এই শিক্ষা ভ্রমণটা পদ্মর কাছে কোনো একটা সাধারণ কোনো ভ্রমণ ছিল না। ওর অনেক দিনেরই স্বপ্ন ছিল এটা। ওর তো তেমন করে কেউ নেই, না বাবা মা, না খুব কাছের বন্ধুর দল। জীবনের অনেক শূন্যতায় নিয়েই বড় হচ্ছে মেয়েটা। তাই এই 3 দিনের সফরটা যেন একটু রোদের মতোই ছিল ওর জন্য, যে রোদে ও নিজেকে শক্ত করে গড়ে নিতে পারত। কিন্তু মাহাত ভাই, সে যেন ওকে শুধু আগলে রাখতেই চায়, অথচ বোঝে না সবসময় আগলে রাখলে শেকল হয়, ডানা নয়। পদ্ম ছোট মন ভেঙে গেল। এত কষ্ট করে মাহাত ভাইকে রাজি করানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। বরং মাহাত গম্ভীর গলায় নিজের মতামত শুনিয়ে দিল। আমি যা বলেছি সেটাই চূড়ান্ত, তুই কোথাও যাবি না। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, অথচ পদ্ম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, আর মাহাত ঘর থেকে বেরিয়ে গেল। নহর পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। ও জানতো মাহাত ভাই যা একবার ঠিক করে তা বদলানো কঠিন। পদ্মর চোখে পানি চলে এলো, কিন্তু ও কান্না চেপে রাখলো। ও তো চেষ্টার কোনো কমতি রাখেনি, তাহলে এমন হলো কেন? এই ট্রিপটা ওর কাছে অনেক বড় ব্যাপার ছিল। ও কখনো কোথাও যায়নি, এবার সুযোগ এসেছিল বন্ধুদের সাথে নতুন জায়গা দেখা, একসাথে আনন্দ করা। সব স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। নহর আস্তে করে বলল, এত মন খারাপ করিস না পদ্ম, ভাইয়া রাগ করে বলেছে, হয়তো পরে ভেবে দেখবে। কিন্তু পদ্ম জানতো মাহাত ভাই একবার যা বলে তা আর বদলায় না। তাহলে এখন কি করবে? সত্যি হাল ছেড়ে দিবে, নাকি অন্য কোনো উপায় খুঁজবে পদ্ম? পদ্ম সারা রাত ঠিক মতো ঘুমাতে পারল না। বারবার মনে হচ্ছিল এই ট্রিপটা কতটা গুরুত্বপূর্ণ ওর জন্য। এতদিন ও স্কুলের কোনো প্রোগ্রামে অংশ নেয়নি, আর এবার সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে চলে গেল। তারপরে তো আর সুযোগও পাবে না, সামনের বছরই তো ওকে স্কুল ছাড়তে হবে। পরদিন সকালেও চুপচাপ ছিল, না কোনো কথা, না কোনো অভিযোগ, শুধু নিজের মনে কি যেন ভাবছিল। নহর খেয়াল করলো পদ্মর চোখে সেই পরিচিত জেদ ঝলকাচ্ছে। ও জানতো পদ্ম এত সহজে হাল ছাড়ার মেয়ে তো নয়। এই মেয়ে নিজের মর্জি পূরণ করার জন্য নিশ্চিত কোনো খিচুড়ি পাকাচ্ছে।
স্কুল গিয়ে পদ্ম খোঁজ নিল ট্রিপের ফাইনাল লিস্ট কবে তৈরি হবে। শিক্ষকরা জানালে যারা অনুমতিপত্র ও ফি জমা দেবে তাদের নাম চূড়ান্ত বলে হবে আগামীকালকে। সময় খুব কম, কিছু একটা করতেই হবে। পদ্ম ভেবে নিল কি করবে। মাহাত তখন অফিসের হিসাবপত্র নিয়ে ব্যস্ত। সারাদিনের কাজের চাপে মাথাটা ভারী হয়ে আসছিল। এমন সময় একজন কর্মচারী দরজায় কড়া নাড়ল।